প্লিজ আর না, ব্যথা পাচ্ছি। আমার আর সহ্য হচ্ছে না। আমাকে আর কষ্ট দেবেন না। আমাকে অন্তত এখন ছেড়ে দিন। প্লিজ, আমার আর সহ্য হচ্ছে না। আমি কান্না করে যাচ্ছি আর কথাগুলো বলতেছি। কিন্তু কে শোনে কার কথা? আর উনি আমার কথা শুনবেন বা কেন? কারণ হলো, আমি যে তার কাছে টাকায় বিক্রি হয়ে আছি। আমি কখনো ভাবতে পারিনি যে টাকার জন্য নিজের শরীরটা বিক্রি করে দিতে হবে। আমার খুব কষ্ট হচ্ছে। আমি অনেক জোরে জোরে কান্না করতে লাগলাম, যেটা উনার কাছে একদমই বিরক্ত লাগতে লাগলো। উনি বললেন, এই মেয়ে, এই মেয়ে, এত জোরে জোরে চিল্লাও কিসের জন্য? যেভাবে চিল্লাইতেছো মনে হচ্ছে তুমি এইখানে আজকে প্রথম। আমি বললাম, প্লিজ এখন আমাকে ছেড়ে দিন, আর সহ্য হচ্ছে না। কান্নার জড়িত কণ্ঠে উনাকে আকুতি মিনতি করতে লাগলাম। সত্যি আমার আর সহ্য হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে আমার। উনি বললেন, চুপ থাক, তোকে আমি টাকা দিয়ে কিনে এনেছি এত সহজে ছেড়ে দেওয়ার জন্য? আমি যদি আমার তৃপ্তিটা আমি মেটাতে না পারি, তাহলে তোকে টাকা দিব কিসের জন্য? উনার কথা শুনে চুপ হয়ে গেলাম, আর কোনো কিছু বললাম না। সব কিছু মুখ বুজে সহ্য করে নিতে লাগলাম। উনি তো ভুল কিছু বলেননি, যা বলেছে সব ঠিক বলেছে। কারণ আমি তার কাছে টাকা নেব, আর উনি আমাকে এমনি এমনি টাকা দেবে নাকি? উনার সাথে আমি কন্ট্যাক্ট করেছি। হায়রে দরিদ্রতা! তুই যে মানুষকে এভাবে নষ্ট করে দিতে পারিস, আজকে আমি তার জলজ্যান্ত একটা প্রমাণ। তারপর উনি আবার ওনার ইচ্ছামতো আমাকে ব্যবহার করতে লাগলেন, আর আমার দু চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি, আমার মা আর আমার একটা ভাই গ্রামে থাকতাম। অন্যের জমিতে বাসা করে থাকতাম। ছোট্ট একটা কুঠির, তাতেই অনেক সুখে শান্তিতে বসবাস করতেছিলাম আমরা। কিন্তু হঠাৎ করে সেখানকার মাতব্বর জমি দখল করে নিল, আর আমাদেরকে প্রতিদিন নির্যাতন করতে লাগলো জমিটা ছেড়ে দেওয়ার জন্য। বাধ্য হয়ে জমিটা ছেড়ে দিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই বলে শহরে নাকি অনেক টাকা পয়সা, শহরে আসলেই নাকি টাকার অভাব হয় না। অনেক মুরব্বীরা বলে একটু কষ্ট করলেই নাকি টাকার অভাব হয় না শহরে। তাই আমরা চিন্তা করলাম, আমরা তো খেতে খেতে পারবো, তাই কিছু টাকা ধার নিয়ে শহরের উদ্দেশ্যে চলে আসলাম। তারপর শহরে চলে আসলাম। শহরে আসলাম ঠিকই, কিন্তু এখানে তো আমরা কিছুই চিনি না। কোন রাস্তা কোন দিকে চলে গেছে কিছুই তো বুঝতেছি না। হঠাৎ করে রাস্তা পার হতে আমি আর মা রাস্তা পার হওয়ার পর পেছনে তাকিয়ে দেখি ভাইয়া এখনও রাস্তার মাঝে। ভাইয়াকে তাড়াতাড়ি আসতে বললাম। হঠাৎ করে একটা কার কোথা থেকে এসে ভাইয়াকে সজোরে আঘাত করলো। ভাইয়া ছিটকে গিয়ে রাস্তার মাঝে পড়লো। এটা দেখার পর মা সজোরে কান্না করতে করতে ভাইয়ার কাছে দৌড়ে গেল। আমি সেখানে স্থির হয়ে বিষয়টা অনুভব করতে লাগলাম। আমাদের সাথে এখন কি হয়ে গেল? আমি তৎক্ষণাৎভাবে দৌড়ে ভাইয়ার কাছে গেলাম। এমন সময় একটা রিকশাওয়ালাকে কান্না করতে করতে বললাম, একটা হাসপাতালে নিয়ে যেতে। আমরা এখানকার কোনো কিছুই চিনি না। রিকশাওয়ালাটা অনেক ভালো ছিল। তিনি তৎক্ষণাৎভাবে আমাদেরকে নিকটস্থলে একটা হসপিটালে নিয়ে গেলেন, এবং রিকশাওয়ালাটা আমাদেরকে অনেক সাহায্য করলেন। আমার ভাইয়াকে ধরে হাসপাতালের ভিতরে নিয়ে গেলেন, এবং একটা নার্সের সাহায্যে একটা কেবিনে নিয়ে গেল আমার ভাইয়াকে, এবং ডাক্তারকে ডাক দিলেন উনি নিজেই। আসলে গরিব মানুষ বলে, গরিব মানুষের মর্ম না হলে উনি কেন বা আমাদের এতটা সাহায্য করবেন? কোনো বড়লোক হলে তো আমাদের দিকে ফিরেও তাকাবেন না। যদি বড়লোকরা ভালো হতো, তাহলে যখন উনি আমার ভাইয়াকে গাড়ি চাপা দিলেন, তাহলে তো নিশ্চয় উনি গাড়িটা দাঁড় করিয়ে আমার ভাইয়াকে দেখে যেতে পারতেন অন্তত। ভাইয়াকে ডাক্তার দেখে শুনে বলল, পেশেন্টের অপারেশন করাতে হবে। অপারেশন করাতে তার 30,000 টাকা লাগবে। ডাক্তারের কথা শুনে মা আমার মুখের দিকে তাকাচ্ছেন, আর আমি মায়ের মুখের দিকে তাকাচ্ছি। এত টাকা কই পাবো? যেখানে আমাদের কাছে 300 টাকাই নেই, সেখানে 30,000 টাকা কোথা থেকে আনবো? কথাটা বলে ডক্টর চলে গেলেন। আমরা তো সেখানকার কোনো কিছুই চিনি না, তাহলে এত টাকা আমরা কই থেকে পাবো? রিকশাওয়ালা বলল, আপনাদের কীরকম চিন্তিত দেখাচ্ছে কিসের জন্য? আপনাকে এই শহরে আজকে নতুন এসেছেন, কারণ আপনাদের দেখে মনে হচ্ছে না আপনারা এই শহরে থাকেন। আমি বললাম, হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, এই শহরে নতুন এসেছি। এসেই এত বড় বিপদে পড়ব ভাবতে পারিনি। এখন আমরা কি করব ভেবে পাচ্ছি না।
তারপর রিক্সাওয়ালা আমাকে একটা কাজের সন্ধান দেয়, সেখানে আমি কাজ করতে লাগলাম। ২-১ দিন কাজ করছি, আর ভাইয়ার কিছু ওষুধ তা দিয়ে কিনেছি, আর ডাক্তারের অল্প কিছু বিল দিয়েছি। কিন্তু এভাবে কাজ করলে তো আর ভাইয়ার অপারেশনের টাকা জমাতে পারবো না আমি। ২-১ দিনে বেশ কয়েকজনের সাথে পরিচিত হয়ে গেলাম। সবার কাছে হাত পেতেছি, সবাই শুধু দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তারপর সেখানে একজন মহিলার সাথে পরিচয় হয়, আর সেই মহিলা আমাকে এই কাজের পরামর্শ দেয়। আসলে মহিলাটা নাকি আগে থেকে এই ব্যবসা করে। আমি তাকে মুখের ওপর না করে দেই, কিন্তু তার পরের দিন ডাক্তার আমাকে বলল, আগামী ৩ দিনের মধ্যে অপারেশনের টাকা হসপিটালে জমা দিতে না পারলে আমার ভাইয়াকে নাকি আর হসপিটালে রাখবে না। এটা শোনার পর আমার সব কিছু যেন ঘুরতে লাগলো। কি হবে এখন? কি করব? তারপর আর কি করার, নিজেকে বিলীন করে দিলাম নিজের সব কিছু। আসলে যারা দরিদ্র বা একটু মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তারাই হয়তো গল্পটা বুঝতে পারবে। আর যারা একটু ধনী বা ধনীর দুলালি, তারা হয়তো গল্পটা বুঝতে পারবে না। তো চলুন গল্পে যাই। উনি বললেন, এই যে মেয়ে, আর কান্না করতে হবে না। এই নাও, তোমার সব কিছু পরে রেডি হয়ে নাও। উনার কথা শুনে চোখ খুলে তাকিয়ে দেখলাম উনি বিছানা থেকে নেমে সামনে সব কিছু পরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমি এতটাই চিন্তায় মগ্ন ছিলাম যে কখন উনি উঠে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। তাড়াহুড়া করে সব কিছু পরে রেডি হয়ে দাঁড়িয়ে রইলাম। উনি পকেট থেকে ৩টা বান্ডিল টাকা বের করে আমার হাতে ধরিয়ে দিলেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর ৫টা। তার মানে আর কিছুক্ষণ পরে সকালের আলো ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। কিন্তু আজকের এই কালো রাতটা কখনো ভুলতে পারবো না আমি। উনি বললেন, কি হলো? এখানে এখনো দাঁড়িয়ে আছো কিসের জন্য? যাও এখন। ওনার কথা শুনে ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আসলে আমি এখানকার কোনো রাস্তাঘাট চিনি না। আপনি আমাকে রাতে নিয়ে এসেছেন, আর আমি কোনো কিছু ভালো করে দেখতে পারিনি তাই। উনি বললেন, ও তাহলে এই ব্যাপার, বুঝতে পারছি। এখন আমাকে দিয়ে তোমাকে আগের জায়গায় নামিয়ে দিয়ে আসতে হবে, তাই তো? উনার সাদামাটা ব্যবহার দেখে আমি অনেকটা অবাক হয়ে গেলাম। কিভাবে এত ভালো ব্যবহার করতে পারে আমার সাথে, আমার মতো একটা নষ্ট মেয়ের সাথে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম ওনাকে। তারপর উনি যেতে লাগলেন, আর আমি ওনার পিছনে পিছনে। উনি গিয়ে গাড়িতে বসলেন, আর ওনার পাশেই আমাকে বসতে বললেন। আমি প্রথমে না বললাম। উনি আমাকে ধমক দিয়ে বসতে বললেন। বাধ্য হয়ে ওনার পাশেই বসলাম। উনি বললেন, নাও এবার শুরু করো। উনার কথার মাথামুন্ডু আমি কিছুই বুঝলাম না, তাই চুপ করে বসে রইলাম। উনি আবার বললেন, কি হলো? কিছু বলতে বলছি, এভাবে চুপচাপ থাকতে বলিনি। আমি বললাম, আপনি অনেকটা আজব ব্যবহার করতেছেন এখন। কারণ আপনি তো আমাকে কোনো প্রশ্ন করেননি, আর আমি হঠাৎ করে আপনাকে কি বলবো? উনি বললেন, আচ্ছা তোমাকে কিছু বলতে হবে না, আমি বলতেছি। আমি একটা বড়লোক বাপের নষ্ট ছেলে। শুনতে অবাক লাগতেছে, তাই না? কিন্তু এটাই সত্য। আমি অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছি, অনেক কিছু করেছি। এমন কোনো খারাপ কাজ নাই যা আমি করিনি। আমার কথাগুলো শুনে আমার কাশি হচ্ছে। আমি এতটাই খারাপ? তাহলে আমার সাথে এত ভালো ব্যবহার করতেছেন কেন? আমাকে এসব কথা বলতেছেন কেন? আমি বললাম, আচ্ছা আপনি আমাকে এসব কথা বলতেছেন কিসের জন্য? আমি তো আপনার চেনা পরিচিত কেউ না। উনি বললেন, চেনা পরিচিত কেউ না এটা সত্যি, কিন্তু তার থেকেও আপন কেউ হতে পারো। আমি বললাম, আমি আপনার কথা বুঝতে পারতেছি না। যা বলবেন ক্লিয়ারলি বলবেন। উনি কথা না বলে শুধু একটা মুচকি হাসি দিয়ে সামনে তাকিয়ে গাড়ি চালাতে লাগলো। সামনে একটা ফার্মেসি চোখে পড়তেই আমি উনাকে গাড়ি দাঁড় করাতে বললাম। উনি গাড়ি দাঁড় করিয়ে আমাকে প্রশ্ন করলেন। উনি বললেন, হঠাৎ করে আবার আপনার কি হলো যে? হঠাৎ করে উনি চুপ হয়ে গেলেন। উনি গাড়ি থেকে নেমে ফার্মেসির দিকে যেতে লাগলেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কোনো কথা না বলে উনি হঠাৎ করে ফার্মেসিতে যাচ্ছেন কিসের জন্য? উনি ফার্মেসিতে কিছুক্ষণ অপেক্ষা করে আবার গাড়ির দিকে আসতে লাগলেন। গাড়িতে উঠে আমার থেকে একটা পেন ক্লিয়ার ধরলেন। আজব তো, উনি কিভাবে বুঝতে পারলেন যে এখন আমি এটাই কিনতে ফার্মেসিতে যাব? উনি বললেন, এভাবে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি এটা হাতে নাও, আর আমি গাড়ি চালাতে শুরু করে দেই। আমি সব কিছু জানি, তোমাকে তো বললামই।
তারপর উনি আমাকে হাসপাতালের সামনে নামিয়ে দিয়ে চলে গেলেন আর যাওয়ার আগে বললেন যে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের। আমি বুঝলাম না উনার কথাগুলো। আমার মাথায় শুধু একটাই টেনশন এখন, টাকাগুলো হসপিটালে জমা দেব, আমার ভাইয়ের অপারেশন হবে আর আমরা এই শহর থেকে চলে যাব। কিন্তু একটা ভয় হচ্ছে, মাকে কি জবাব দেব যদি জানতে চাই আজকের রাতে কোথায় ছিলাম। এত ভয় পেলে চলবে না, নিজেকে একটু ঠিক রাখতে হবে, তাহলেই হবে। মায়ের কাছে ধরা পড়া যাবে না। আমি ভয়ে ভয়ে কেবিনে প্রবেশ করলাম। কেবিনে প্রবেশ করে দেখি মা ভাইয়ার মাথার কাছে বসে ভাইয়ার মাথায় বিলি কেটে দিচ্ছে। আমার মা আমাকে দেখতে পেয়ে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ দেখে বোঝা যাচ্ছে যে মা আমাকে জিজ্ঞেস করতে চাচ্ছে আমি রাতে কোথায় ছিলাম, কিন্তু মুখ ফুটে প্রশ্নটা করতেছে না। মা বলল, কিরে আজকে এরকম দেখাচ্ছে কিসের জন্য, আর সারা রাত কোথায় ছিলি? আমি বললাম, দেখো মা, এত প্রশ্ন ভালো লাগে না। টাকা এনেছি, টাকা এখন হসপিটালের ব্যাংকে জমা দিয়ে আসি। মা বলল, আমি তোর মা, আমার সাথে তুই এভাবে কখনো কথা বলিসনি। আজকে তুই হঠাৎ করে এই কথা বলতেছিস, নিশ্চয় কোনো ঘটনা ঘটিয়েছিস। আমার থেকে সত্যি সত্যি কথাটা লুকানোর চেষ্টা করবি না। তার থেকে বড় কথা হলো, এক রাতে এমন কি কাজ করেছিস তার জন্য তোকে এতগুলো টাকা দিল মালিক? আমি বললাম, আগে ভাইয়ের অপারেশনের টাকাটা জমা দেই, ভাই সুস্থ হলে আস্তে আস্তে সব কিছু তোমাকে বলে দেব। তুমি তোমার মেয়েকে ভরসা করো, তাই না? আমি জানি তুমি আমাকে ভরসা করো, কিন্তু হঠাৎ করেই তাতে ফাটল ধরলে চলবে না। কথাটা বলে কোনো মতে মায়ের ওখান থেকে চলে আসলাম। এসে একটা রুটি খেয়ে ব্যথার ঔষধটা খেয়ে নিলাম। কিছুক্ষণ রেস্ট করার পর ডাক্তারের সাথে কথা বলে ব্যাংকে টাকা জমা দিয়ে দিলাম। কালকে রাতে আমার ভাইয়ের অপারেশন হবে। মায়ের সাথে দেখা করে আমরা যেখানে বর্তমান থাকি সেই বাসাটায় গেলাম। মহিলা বলল, কি মেয়ে, কত টাকা দিল ও তোরে? আমাকে কিছু দিলি না? উনার কথা শুনে উনার মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। উনি আমার কাছ থেকে কিসের টাকা চাচ্ছে? আমি বললাম, আপনি আমার কাছ থেকে কিসের টাকা চাচ্ছেন? আমি তো আপনার কাছ থেকে কোনো টাকা ধার নেইনি। মহিলা বলল, আমি যে তোকে ঠিকানাটা দিলাম আর তুই আমাকে তার জন্য টাকা দিবি না? আমি বললাম, দেখুন, আমি জানতাম না যে আপনাকে টাকা দিতে হয়, আর আমি এর জন্য খুবই দুঃখিত, কারণ আমার কাছে আর একটা টাকাও নেই। আমার ভাইয়ের পিছনে সব টাকা খরচ হয়ে গেছে, ক্ষমা করে দিবেন। কথাটা বলে ওখান থেকে চোখের পানি মুছে চলে আসলাম। এখন থেকে তো স্বাভাবিক আমার উপরে যে কেউ আঙুল তুলতে পারবে এই বিষয় নিয়ে। তাই এসব কথা ধরে থাকলে হয়তো কিছু করা সম্ভব না। তার থেকে এসব কথা এড়িয়ে চলাই আমার জন্য হয়তো মঙ্গলজনক হবে। যদি আমি এসব কথা ধরতে যাই তাহলে হয়তো আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি জেনে শুনে এই পথে পা বাড়িয়েছি। বাসার ভেতরে প্রবেশ করে বাসার কিছু কাজ করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার এক সাইড দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে অচেনা কণ্ঠ থেকে আমার নামটা শুনতে পেলাম। আমি অবাক, কারণ এখানে তো আমাকে কেউ চেনে না বা আমার নাম জানে না। তাহলে কে আমাকে ডাকতে পারে? তাই একটু বেশম খেয়ে পিছনে ঘুরে তাকালাম। তাকিয়ে কাউকে দেখতে পেলাম না চেনা পরিচিত। তাই আবার উল্টো হয়ে হাঁটা শুরু করলাম হসপিটালের উদ্দেশ্যে। আবার শুনতে পেলাম সেই অচেনা কণ্ঠটা আমার নাম ধরে ডাকতেছে। দাঁড়িয়ে গেলাম। উনি বললেন, এতক্ষণ থেকে যে গলা ফাটিয়ে চিল্লাচ্ছি, তোমার নামটা ধরে ডাকতেছি, শুনেও না শোনার ভান ধরে হেঁটে যাচ্ছ, কারণ কি? ঝাঁঝালো কণ্ঠে কথাটা শুনে একটু ভয় পেয়ে গেছিলাম। পরে ভালোভাবে তাকিয়ে দেখলাম রাতের সেই লোকটা। আমি তো তার নাম জানি না। আমি বললাম, আপনি যে এইভাবে আমাকে ধমকাচ্ছেন, আমি কি আপনাকে চিনি বা আপনার কণ্ঠটা চিনি? আপনি হঠাৎ করে আমার নাম ধরে ডাকলেন, আর আমি কিভাবে জানবো যে শুধু এখানে এই নামটা আমার, অন্য কারো নেই? উনি বললেন, হয়েছে, আর ফাপড়বাজি করতে হবে না। এখন কোথায় যাচ্ছেন? আর এই অবেলায় বাসা থেকে বের হওয়ার কারণ কি? আমি বললাম, আপনার মতো তো আমি আর বড় লোকের দুলালি না যে আমাকে বাসায় থাকতে হবে। এ সময় দরিদ্র সম্মুখীন হওয়ার একটা মানুষ। আমাকে যে কোনো সময়ে বাসার বাইরে বের হতেই হয়, সেটা দিন বা রাত। উনি বললেন, চাপাবাজি তো ভালোই শিখেছেন, এখন আমার প্রশ্নের উত্তর দিন। কোথায় যাওয়া হচ্ছে? আমি বললাম, এখন আমি হসপিটালে যাচ্ছি। উনি বললেন, হসপিটালে যাচ্ছেন মানে? হসপিটালে কি আপনার? আমি বললাম,
যদি অন্য কোনো দিনে দেখা হয় তাহলে বলবো, আজকে আমার সময় নেই, এখন আমাকে যেতে হবে। উনি বললেন, আমার তো কোনো সমস্যা নেই, আমি আপনার সাথে যাচ্ছি আর আপনার গল্প শুনছি। বলেন, আপনি বলতে থাকেন আর আমি শুনছি। আমি বললাম, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আপনি কেন আমার সাথে যাবেন, তাও আবার হসপিটালে? উনি বললেন, আমার যখন যা ইচ্ছে হয় আমি তাই করি, আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা আছে? আমি বললাম, হ্যাঁ, আমার অনেক সমস্যা আছে, আপনাকে আমার সাথে যাওয়া যাবে না, আমি এখন একাই যাব আর আপনি আপনার বাসায় যান। উনি বললেন, তাহলে তো আর কোনো কথাই চলবে না, এখন আমি আপনার সাথেই যাচ্ছি, এটাই ফাইনাল। আমি যেটা একবার বলি সেটা করে তারপর সেখান থেকে চলে যাই। তো এখন আমাকে আপনার সাথে নিতেই হবে, যতই সমস্যা হোক আপনার। এ কেমন ঝামেলায় পড়লাম রে বাবা, এই ছেলের কিছুই বুঝতেছি না, এখন কি করব? যদি এখন ওনাকে আমার সাথে নিয়ে যাই তাহলে তো মা নানান ধরনের প্রশ্ন করবে, কি করব এখন আমি? আমি বললাম, আপনি একটু বোঝার চেষ্টা করেন, এখন আপনাকে আমার সাথে যোগাযোগ হয় না, আপনি এত অবাক হচ্ছেন কিসের জন্য বুঝতেছি না, একটু বোঝার চেষ্টা করুন। উনি বললেন, একবার বলেছি যাব, তো এত কথা হচ্ছে কিসের জন্য? আমি যাব তো যাব। কথাটা বলে অলরেডি স্মাইল দিতে লাগলেন, আর সেটা আমার কাছে একদম বিরক্ত লাগছে, অনেক অসহ্য একটা হাসি। আমি বললাম, আপনার এই বিরক্তিকর দাঁতগুলো আর কখনো আমার সামনে মেলে ধরবেন না। উনি বললেন, তাহলে তো এখন থেকে এই দাঁতগুলো বেশি বেশি বের করব, কারণ যার যেটা বিরক্তিকর আমি সেটাই বেশি করি, বুঝতে পারতেছেন? এখন থেকে আমার ঝামেলা আপনাকে কতটা সহ্য করতে হবে। আমি বললাম, ওয়েট ওয়েট, একটা কথা আমি বুঝতে পারলাম না, এখন থেকে আপনার অসহ্য করা দাঁতগুলো আমাকে রেগুলার দেখতে হবে? তার কারণ কি? আপনার সাথে তো আজকের পর থেকে আর আমার কখনো দেখা হবেই না, তাহলে আপনার দাঁতগুলো আমাকে রেগুলার দেখতে হবে কিসের জন্য? উনি বললেন, খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপনার সাথে আমার রেগুলার দেখা হবে। আমি বললাম, ইম্পসিবল, এটা কোনোভাবেই সম্ভব না, আমি চাচ্ছি না আপনার সাথে আর আমার দ্বিতীয়বার দেখা হোক। উনি বললেন, এই তো ভুল কথা বললে তুমি, কারণ এটা আমাদের দ্বিতীয়বার দেখা, তৃতীয়বার দেখা আমাদের হবেই, কারণ তুমি দ্বিতীয়বার দেখার কথা বলছো, আর দ্বিতীয়বার দেখা তো হয়েই গেল। কথাটা বলেই সেই ৩২টি দাঁত বের করে খিলখিল করে হাসতে লাগলেন, যেটা আমার কাছে একদম বিরক্ত লাগতেছে। ওনার সাথে আর কোনো কথা না বলে রাগ দেখিয়ে যেতে লাগলাম, আর উনি আমার পেছনে গান গাইতে গাইতে হাসতে হাসতে আসতে লাগলেন। উনি বললেন, এই যে মেয়ে, এভাবে কি হেঁটে হেঁটে হসপিটালে যাওয়া যায়? একটা রিক্সা নিলে কেমন হয়? আমি বললাম, আমি যাব রিক্সায়, তাও আবার আপনার সাথে? এটা ভাবতে পারলেন কিভাবে আপনি? উনি বললেন, না ভাবতে পাওয়ার কি আছে, সারা রাত তো আমার সাথেই থেকেছিলেন, তাই না? এখন রিকশায় যাওয়া এটা তো স্বাভাবিক, এতে আবার ভাবার কি আছে? আমি বললাম, আপনার সাথে রাতের পর থেকে সম্পর্ক শেষ হয়েছে, আমি আপনার কাছে টাকার বিনিময়ে আমার দেহ দিয়েছিলাম, আপনি টাকার বিনিময়ে সেটা ভোগ করেছেন, এখন আপনার সাথে আমার আর কোনো লেনদেন আছে? উনি বললেন, আপাতত কোনো লেনদেন নেই, কিন্তু একটু পর হবে, সমস্যা নাই, যে কোনো একটার বিনিময়ে লেনদেন করে নেব। ওনার সাথে কথা বলতে বলতে রাস্তার মাঝখানে চলে এসেছিলাম, হঠাৎ করে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিতে ধরেও দিল না। গাড়িওয়ালা কয়েকটা কথা শুনিয়ে গাড়ি নিয়ে চলে গেলেন। আমি বললাম, দেখুন, আপনার এরকম বাজে ব্যবহার আমার আর সহ্য হচ্ছে না, রাস্তার লোকগুলো তো আমাদের দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে আছে, তার ওপর আপনার প্যারা, এখনই তো আমি মারা যেতাম। উনি বললেন, মারা গেলে তো যেতে, আমার কোনো সমস্যা নেই, যতক্ষণ বেঁচে আছো আমার অত্যাচার সহ্য করতেই হবে। আমি ওনার সাথে আর কোনো রকম তর্ক করলাম না, ঘাড় তেরা লোকের সাথে তর্ক করতে নেই। তাও উনি আমার পিছু ছাড়ছে না, আমার পিছনে পিছনে আসতেছে, আমি দৌড়ে গিয়ে যে কোথাও লুকাবো সেটার কোনো স্কোপ নেই এখানে। মুখ বুজে ওনার এই প্রেজেন্টগুলো সহ্য করতেই হচ্ছে আমাকে। আমার মনে শুধু একটাই ভয়, মা যদি দেখে ফেলে তাহলে কি হবে? শেষ পর্যন্ত হসপিটালের কাছে চলে আসলাম। হসপিটালের কাছে চলে এসে পিছনে ফিরে দেখি উনি উধাও। হাঁফ ছেড়ে বাঁচলাম, একটু শান্তিমতো নিঃশ্বাস নিয়ে হসপিটালের ভেতরে প্রবেশ করলাম। এই মেয়ে আমাদের হসপিটালে কি করে? একটু হলেই তো আব্বুর কাছে ধরা খেয়ে যেতাম, সিসি ক্যামেরা ফুটেজে দেখতো
যে আমি একটা মেয়ের পিছনে পিছনে যাচ্ছি, কিন্তু এটা তো আমাকে জানতেই হবে যে মেয়েটা কেন হসপিটালে, কী কাজ এটা আমাকে জানতে হবে, না হলে তো আমার প্ল্যান কাজে দেবে না। মা বলল, আবার কোথায় গিয়েছিলি? আমি তো তোর টেনশনে আরও নাজেহাল হয়ে যাব। আমি বললাম, আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না, তুমি ভাইয়াকে সব সময় দেখে শুনে রাখো। আমি একটু বাসায় গিয়েছিলাম, আমরা যেখানে এখন বর্তমান থাকি সেখানে গিয়েছিলাম, গিয়ে কিছু কাজ করে তারপর আসলাম। আর হসপিটালের টাকা দিয়ে দিচ্ছি, কালকে রাতে ভাইয়ার অপারেশন হবে। মা বলল, সেটা তো অনেক খুশির খবর। আচ্ছা, তুই তাহলে তোর ভাইয়ার এখানে একটু থাক, আমি একটু বাহির থেকে আসতেছি। আমি ভাইয়ার মাথার কাছে একটা চেয়ার টেনে নিয়ে বসলাম, আর আম্মু বাইরে গেল। আমি শুধু ভাবতেছি, গ্রামে আমরা কত সুখে শান্তিতে ছিলাম, আমাদের ভাগ্যের কি এটাই লেখা ছিল? কেন আমাদের সাথে এরকমটা হলো? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, আমি তো আমাদের মতো ছিলাম। আনমনে ভাবতেছিলাম, হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনে ভাবনা ছেড়ে দিলাম, দিয়ে পিছনে তাকিয়ে দেখি। আমি বললাম, আপনি শেষ পর্যন্ত এখানে চলে এসেছেন। আর কত জ্বালাবেন আমাকে? প্লিজ, এখন আপনি আর আমাকে জ্বালাবেন না। প্লিজ, আপনি এখান থেকে চলে যান। একটু পরে আম্মু এখানে চলে আসবে, তখন কি না কি হয়ে যাবে। আপনি প্লিজ চলে যান। ওনাকে হাত জোর করে অনুনয় বিনয় করে বলতে লাগলাম, কিন্তু উনি আমার কথা শুনে হেসে যাচ্ছে। আর এখন ওনাকে খুন করতে ইচ্ছে করতেছে আমার। উনি বললেন, আপনার সাহস কি করে হয়? একজন ডাক্তারকে হসপিটাল থেকে তাড়িয়ে দিচ্ছেন? বাহ, বুঝতেছি না, আপনার মাথা কি ঠিক আছে? আপনাকে কি পাবনায় পাঠাতে হবে নাকি? আচ্ছা ওয়েট, আমি একজন ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি এই কেবিনে, যে আপনাকে চেক আপ করাবে, আর আমি আমার পেশেন্ট চেক আপ করবো। আমি বললাম, কি আবোল তাবোল কথা বলতেছেন আপনি? আপনি মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এসেছেন নাকি? আপনি ডাক্তার, আর সেটাও আমাকে বিশ্বাস করতে হবে? ইম্পসিবল। আপনি এই রুম থেকে চলে যান এখনই। উনি বললেন, আহা, এত রাগ দেখাতে নেই সোনা, একটু রাগটা কমাও, একটু একটু ধৈর্য ধরো, তাহলে সব কিছু বুঝতে পারবা। এখন এখান থেকে বাইরে গিয়ে অপেক্ষা করুন, আর আমাকে শান্তিমতো আমার পেশেন্টকে দেখতে দেন, বুঝেছেন? আমি বললাম, আমি কখনোই বিশ্বাস করি না যে আপনি একজন ডাক্তার। একজন মাতাল মানুষ কখনো ডাক্তার হতে পারে না। একজন ডাক্তার কখনো এইভাবে চলাফেরা করতে পারে না, বুঝছেন? আর আপনি আমার ভাইয়ের কিভাবে চেক আপ করাবেন? উনি আমার কথায় কোনো পাত্তা না দিয়ে রুম থেকে চলে গেলেন। বুঝতে পারলাম না হঠাৎ ওনার কি হয়ে গেল। আমার মাথায় একটা কথা এখনও আসতেছে না, যে উনি কিভাবে ডাক্তার হতে পারে। উনাকে দেখে তো আমার ডাক্তার মনে হয় না, মনে হয় জঙ্গলের পশু বা কোথাকার গুন্ডা। একজন নার্স কেবিনে প্রবেশ করে আমার পাশে এসে দাঁড়ালো। নার্স বলল, আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? এখানে ডাক্তার এসেছিল, ডাক্তারের সাথে কিভাবে ব্যবহার করতে হয় আপনার কি সেটা জানা নেই নাকি? আপনাকে শিখিয়ে দিতে হবে? আপনাকে দেখে তো মনে হয় আপনি যথেষ্ট ভদ্র মেয়ে, কিন্তু এরকম অভদ্রতার মতো আচরণ করার কারণ কি? নার্স কি বললেন আমার সব কিছু মাথার উপর দিয়ে চলে গেল, বুঝতেছি না। আর হঠাৎ করে এসে আমাকেও ঝাড়ে মারার কারণ কি? আমি বললাম, আমি আবার কি করলাম? আমি আবার কখন কোন ডাক্তারের সাথে মিসবিহেভ করলাম? আমার জানা মতে এখানে কোনো ডাক্তার প্রবেশ করেনি, তাহলে আমি কার সাথে মিসবিহেভ করলাম? কথাগুলো বলা শেষ করে দরজার দিকে তাকিয়ে দেখি কুখ্যাত লোকটা খিলখিল করে হাসতে হাসতে কেবিনের ভেতরে প্রবেশ করতেছে। উনি বললেন, নার্স, তোমাকে আর কিছু করতে হবে না, তুমি এখন তোমার কাজে যাও, বাকিটা আমি সামলিয়ে নিচ্ছি। নার্স বলল, ওকে স্যার, আপনার কোনো সমস্যা হলে জানাবেন। নার্সের কি মাথা ঠিক আছে? এই অদ্ভুত লোকটাকে স্যার বলতেছে। আমার মাথায় কিছু ঢুকতেছে না। আমার মাথায় মনে হয় বর্তমান গোবর ছাড়া আর অন্য কিছু নেই। আমার কেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে উনি একজন ডাক্তার। আমার ইচ্ছে করতেছে ওনাকে এখনই গলা টিপে মেরে ফেলি, তারপর এখান থেকে অন্য কোনো হসপিটালে আমার ভাইয়াকে নিয়ে গিয়ে চিকিৎসা করাই। উনি বললেন, কি ম্যাডাম, এখন তো বিশ্বাস হলো যে আমি এখানকার একজন ডাক্তার। আমি বললাম, আপনি এখানকার ডাক্তার হন বা কুলি হন, যেটাই হন না কেন, আমার ভাইয়ার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি আপনাকে খুন করে ফেলবো। উনি বললেন, বাপ রে, আমি তো পুরাই ভয় পেয়ে গেছি, দাঁড়াও বুকে ফু দিয়ে নেই। আমি বললাম,
এই যে মিস্টার বজ্জাত, আপনার দাঁতগুলো আমার সামনে বের করবেন না, এটা আমি আপনাকে আগেই বলে দিয়েছিলাম। উনি বললেন, উফ, এত ডেমাক। আচ্ছা, এত ডেমাক দেখাও কিসের জন্য তুমি আমার সাথে? বুঝি না, এত ভাব, এত ডেমাক, এত তেজ। আমি বললাম, বলছি না আমার সঙ্গে আপনি দাঁত বের করে দাঁত কেলাবেন না। উনি বললেন, এখন কিন্তু আপনি আমাকে প্রচুর ডিস্টার্ব করতেছেন, তার সাথে আমার পেশেন্টকে প্রচুর ডিস্টার্ব করতেছেন। এরকম পেতনিগুলোর মতো চিল্লাচ্ছেন কিসের জন্য? আমি তো আপনাকে এখানে চিল্লানোর জন্য থাকতে বলিনি। আপনি এখানে চুপচাপ থাকবেন। আমি আমার পেশেন্টকে চেক আপ করবো, তারপর এখান থেকে চলে যাব। আর একটা কথা, আপনি পেশেন্টের কি হন? আমি বললাম, সেটা আমি চিল্লিয়ে চিল্লিয়ে অনেকবার বলেছি, আর বলতে পারবো না। এখন আমি আমার মুখটাকে বন্ধ করে বাইরে যাচ্ছি, আর আপনি আপনার তাড়াতাড়ি দায়িত্ব শেষ করে কেবিন থেকে চলে যান। কথাটা বলে ওখান থেকে মানুষকে রাগ দেখিয়ে বাইরে চলে আসলাম। এই লোকটা নিজেকে কি ভাবে, আর এই লোকটা আমার পেছনে পড়ে আছে কিসের জন্য? তিনি তো অনেক ধন সম্পদের মালিক, তাহলে প্রতিদিন রাতে আমার থেকেও ভালো ভালো মেয়েকে রিজার্ভ করতে পারে। তাহলে আমার সাথে কি চাই? এই মেয়েটাকে এত ভালো লাগে কেন? যতই দেখি ততই ভালো লাগে। তার সাথে তার কিউট রাগ, আর তার মুখের কিউটনেস হ্যাব্বি। মেয়েটার ভাগ্য খারাপ যে আমার মতো একটা বজ্জাত ছেলে তার পিছনে পড়ে গেছে। এখন তার লাইফটা সুন্দর থাকবে না, কিন্তু আমার লাইফটা অনেক সুন্দর থাকবে। তোমার জন্য সুন্দরী কিউটের ডিব্বা, রাগী রাজকন্যা। মা বলল, কিরে মা, তুই এখানে বাইরে বসে আছিস কিসের জন্য? আমি তো তোরে ভিতরে থাকতে বলেছিলাম। আমি বললাম, ভিতরে একটা কুত্তা, হাতি, বিড়ালের মতো লোক, তাই আমাকে বাইরে থাকতে হচ্ছে। মা বলল, কী সব আবোল তাবোল কথাবার্তা বলতেছিস তুই? মাথা ঠিক আছে তোর? উল্টাপাল্টা কথা বলতেছিস। দূর, আমি এসব কি ব্যবহার করতেছি মায়ের সাথে? আমি বললাম, আসলে মা, ভিতরে ডাক্তার ভাইয়ের চেক আপ করতেছে তো, তাই তিনি বলল আমাকে বাইরে অপেক্ষা করতে, তাই আমি বাইরে অপেক্ষা করতেছি। মা বলল, ও আচ্ছা তাই বল, কিন্তু তুই একটু আগে যেটা বললি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। উনি বললেন, আন্টি, আপনার মেয়ের কি মাথায় কোনো প্রকার সমস্যা হচ্ছে, বা ছোটবেলায় কি মাথায় কোনো প্রকার আঘাত পেয়েছিল? মা বলল, না তো বাবা, হঠাৎ করে এরকম প্রশ্ন করতেছো। আমার মেয়ে কি তোমাকে কিছু বলেছে? মনে কিছু নিও না আবার, আমি তোমাকে তুমি করে বললাম। আদি খ্যাতা দেখে বাঁচি না। তুমি যদি লোকটার সত্যি ঘটনা জানো, তাহলে তুমি ওই লোকটাকে এত ঘৃণা করবে যা বলার অপেক্ষা রাখে না। উনি বললেন, না আন্টি, সেটা কোনো ব্যাপার না। আপনি আমার মায়ের বয়সের সমতুল্য, আপনি আমাকে তুমি করে বলবেন না তো কে আমাকে তুমি করে বলবে? আমি বললাম, আম্মু ভিতরে যাই, আর উনি হলেন আমাদের নতুন ডাক্তার, মানে ভাই আপনার নতুন ডাক্তার। মা বলল, ও আচ্ছা, তাহলে তুমি আমার ছেলের অপারেশন করবে? উনি বললেন, জি আন্টি, দোয়া করবেন যেন খুব ভালো করে অপারেশনটা করতে পারি। মা বলল, অবশ্যই দোয়া করব বাবা, আর তুমি একটু দেখে শুনে আমার ছেলেটাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমরা গ্রামে ফিরে যাব, আর এখানে থাকবো না। ও আচ্ছা, তাহলে ম্যাডামদের বাসা গ্রামে, আর তারা নতুন শহরে এসেছে, বিপদে পড়েছে, যার ফলে এখন বুঝতে পারতেছি আস্তে আস্তে। কিন্তু আন্টি, আপনাদের তো মনে হচ্ছে আর গ্রামে যাওয়া হচ্ছে না, কারণ আপনার মেয়ে আমার। থাক, বলা যাবে না, অন্য একদিন বলবো, এখনো মনের কথা মনেই থাক। মা বলল, কি হলো বাবা, কি এমন চিন্তা করতেছো? উনি বললেন, কিছু না আন্টি, আপনি ভেতরে গিয়ে বসেন, আমি আপনার মেয়ের সাথে কিছু কথা বলতেছি অপারেশন বিষয় নিয়ে। আমি বললাম, আমার সাথে বলতে হবে কেন? আম্মুকে বললেই তো হয়। আমি ভাইয়ের কাছে গিয়ে বসি। উনি বললেন, আন্টি হয়তো বুঝতে পারবে না, কিন্তু আপনি ঠিকই বুঝতে পারবেন, তাই আপনার সাথে এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করা উত্তম হবে। মা বলল, ছেলেটা তো ঠিকই বলছে মা, তুই কথা বল, আমি এই বিষয়ে একটু কম বুঝি, তুই একটু বুঝবি। মা, তুমি জানো না, এই বজ্জাত লোকটা এখন আমাকে এত পরিমাণ জ্বালাবে যেটা আমার সহ্যর বাহিরে। কথাটা বলে আম্মু ভিতরে চলে গেল, আর আমি কিছু করতে পারছি না। অবেলা একটা মেয়ে কি আর করতে পারে? চুপচাপ মুখ বুজে দাঁড়িয়ে পড়লাম ওনার ভাঙ্গা ক্যাসেট শোনার জন্য। কিন্তু উনি ওনার এখনও বয়ান শুরু করলেন না, তাই চোখ দুটো উপরে তাকিয়ে ওনার দিকে তাকালাম। দেখি উনি মিট মিট করে দাঁত বের করে হাসছে, আর আমার এদিকে জ্বলতেছে কেন সেটা নিজেও জানি না।
কিন্তু ইচ্ছে করতেছে এই মুহূর্তে যদি আমি ইচ্ছামতো ধোলাই করতে পারতাম ওনাকে, তাহলে হয়তো নিজের মনটাকে একটু সান্ত্বনা দিতে পারতাম। চলবে? যদি চলে অবশ্যই জানাবেন।